সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে আমার অভিনন্দন। আজকে ৭৪তম স্বাধীনতা দিবস ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল। তার আগে প্রায় ১৯০ বছর ব্রিটিশদের অধীনে ছিল আমাদের ভারতবর্ষ। সমস্ত স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমার প্রণাম, শ্রদ্ধা। নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, রাসবিহারী, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, আজ পর্যন্ত যারা রক্ষা করে আসছে, আমাদের সেনানায়ক, প্রশাসনের সকলেই যারা আমরা দেশের যোদ্ধা এবং দেশের জনসাধারণ, তাদের সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। বর্তমান কোভিড-19 পরিস্থিতিতে সারা বিশ্ব উলট পালট হয়ে গেছে। সারা বিশ্বের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সোশ্যাল সমস্ত ধরনের সম্পর্কে এক নতুন দিগন্ত খুলে গেছে। এই সময় আমাদের কর্তব্যবোধ, আমাদের দৃঢ় সংকল্প, আমাদের দায়িত্ববোধ, আমাদের সহানুভূতি, আমাদের মানবিকতা, আমাদের মনুষ্যত্ব ইত্যাদিকে আরো জাগ্রত করতে হবে এবং আমাদেরকে আরো দৃঢ় সংকল্প হতে হবে। কারণ আমাদের দেশকে আমরা যেন আবার নতুন করে গড়ে তুলতে পারি। বর্তমান পরিস্থিতিতে কি হবে আমরা এখনো জানি না, কারণ কোভিড-19 পরিস্থিতি দিনের পর দিন বেড়েই চলেছে। এই একটা স্বাধীনতা দিবস গেল, আমরা স্কুলের ছাত্রছাত্রীদের একত্রিত করতে পারিনি। তাদেরকে ছাড়া শুধুমাত্র আমরা শিক্ষক মহাশয়রা বা আমরা আজকে স্বাধীনতা দিবস উদযাপন করেছি। দেশের শিশুদের আজকে আমরা সম্মিলিত করতে পারিনি। হয়তোবা এটা প্রথম হয়েছে এই স্বাধীনতার ৭৪ বছর পর। কোনো ক্ষতি যদি আমাদের দেশের মধ্যে হয় কোভিড-19 পরিস্থিতিতে, আমরা আবার আমাদের দেশকে নিজেরা সুন্দর করে গড়ে তুলব। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে বিষয়টা নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের দেশকে স্বর্গভূমি যদি করে গড়ে তুলতে হয়, তাহলে সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বচ্ছতা। প্লাস্টিকে সারাটা দেশ ছেয়ে গেছে। এত জঘন্য ধরনের প্লাস্টিক যা নাকি পচে না। যদি স্বচ্ছ করতে হয় তাহলে দেশীয় যে পাট শিল্প তাদেরকে উৎসাহিত করতে হবে এবং প্লাস্টিক কারখানাতে উৎপন্ন বন্ধ করতে হবে। জনগণের মঙ্গলার্থে যদি প্লাস্টিককে বন্ধ করতে হয় তবে তাই করা উচিত। এবং এই প্লাস্টিক যথাযথভাবে যদি নষ্ট করার প্রক্রিয়া না থাকে তাহলে সেই প্লাস্টিককে উৎপাদিত করার কোনো অধিকার নেই। আজকে শুনতে পাচ্ছি যে সমুদ্রের তলদেশে পর্যন্ত প্লাস্টিকের পাহাড় হয়ে যাচ্ছে। কেন? মানবতাকে বাঁচানোর জন্য এইগুলি কি খুবই জরুরি? পাট শিল্পকে, পচনশীল দ্রব্যের কি খুবই অভাব? নিশ্চয়ই অভাব নয়। আজ থেকে অনেক বছর আগে আমাদের ভারতীয় সভ্যতা ছিল এক অসাধারণ সভ্যতা। পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন মানুষ জঙ্গলির মতো জীবনযাপন করত, তখন আমাদের ভারতবর্ষে সভ্যতা ছিল বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, মহারিষি, মনীষী, রাজনীতি সমস্ত দিক দিয়ে আমাদের ভারতবর্ষ ছিল এক উন্নত ব্যবস্থা। আমরা যখন শহরের রাস্তা দিয়ে বেরোই, বড় বড় ড্রেন, গন্ধে যাওয়া যায় না। কেন?
সেই গেনিং এর কি নতুন কোনো ব্যবস্থা নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা ভাবতে হবে। যারা আসছে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য তাদেরকে সুন্দর একটা পৃথিবী উপহার দেওয়া হচ্ছে আমাদের সকলেরই কর্তব্য। এই পৃথিবীতে যদি আমাদের মানুষের জন্ম হচ্ছে, তা কেন হচ্ছে? আমি যেন আরো এই পৃথিবীটাকে একটু উন্নত করে যেতে পারি, এই মানসিকতা রাখাটা আমাদের খুবই দরকার। শুধু নিজের স্বার্থের জন্য নয়, সকলের স্বার্থের জন্য আমাদের চিন্তা করা উচিত। আজকে গ্রামের পর গ্রাম গিয়ে দেখুন, একটা প্লাস্টিক নেই, দূষণ নেই, কি সুন্দর ব্যবস্থা। শহরে গেলে বিভিন্ন গলিতে নাক বন্ধ করে যেতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে শহরের রাস্তাঘাট। আমাদের ভারতবর্ষের জনসংখ্যার অভাব নেই, মানব সম্পদের অভাব নেই, আর আমাদের এই মানব সম্পদকে যথাযথভাবে ব্যবহার করা উচিত। সবচেয়ে প্রথমে আমাদের দেশকে ভালোবাসা উচিত, দেশপ্রেমের উপর আর কিচ্ছু নেই। প্রথম স্বার্থ হওয়া উচিত দেশপ্রেম। আমরা যে দেশের বাসিন্দা, সেই দেশ আমাদের পালন পোষণ আমাদের ছোটবেলা থেকে বড় করছে। শস্য শ্যামলা এই আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যময় এক দেশ। ভারতবর্ষের আজ এতগুলি রাজ্য, 29টা রাজ্য, কেন্দ্রীয় শাসিত অঞ্চল। চাণক্য ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল। ধনানন্দের সভা থেকে চাণক্যকে বের করে দেওয়া হয়েছিল এবং সেদিন চাণক্য প্রতিজ্ঞা করেছিল যে ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ তিনি গড়বেন। তাই তিনি চন্দ্রগুপ্ত তাকে তৈরি করেছিলেন অখণ্ড ভারতবর্ষ গড়ে তোলার জন্য, এবং তিনি তা সফল করেছিলেন। এরপরে ভারতবর্ষে চলে এক বিরাট অরাজকতা। বিন্দুসারের আমলে পারিবারিক কলহ এক চরম আকার ধারণ করে। ঠিক সেই সময় চাণক্য জীবিত ছিলেন এবং আবারও তিনি সম্রাট অশোককে নিয়ে অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন। এবং সম্রাট অশোক, মহান সম্রাট অশোক, সম্রাটও কি সম্রাট, চক্রবর্তী সম্রাট অশোক আমাদের ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন তিনি সফল করেছিলেন। তার সর্বশেষ যুদ্ধ ছিল কলিঙ্গ যুদ্ধ। সেই কলিঙ্গ যুদ্ধে এক ভয়ঙ্কর হত্যালীলা হয়েছিল। তারপর তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন, কিন্তু তিনি অখণ্ড ভারতবর্ষ গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং এর জন্য বহু প্রাণকে বলিদান দিতে হয়েছিল। আমাদের ভারতবর্ষের ইতিহাস সবসময় গৌরবের ইতিহাস। আমরা ভারতবাসী সবসময় গর্ব করে বলতে হয় আমরা ভারতীয়। ভারত আমার জন্মভূমি, ভারত আমার জননী, ভারত আমার মা। এই ভারতকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত দৃঢ় সংকল্প নেওয়া এবং বাচ্চাদের ছোটবেলা থেকেই দেশপ্রেম শেখানো, নৈতিক দায়িত্ববোধ বাড়ানো, মমত্ববোধ বাড়ানো, জীবের প্রতি প্রেম, এইগুলো সবগুলোই আমাদের সংবিধানে আছে। এবং আমাদের সংবিধান সম্পর্কে সচেতনতা করা খুবই জরুরি। সংবিধান মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং ভারতবর্ষের আদি বর্তমান ইতিহাস জানা উচিত। যুগে যুগে ভারতবর্ষ নানা বিদেশিদের দ্বারায় লুণ্ঠিত হয়েছে, কিন্তু ভারতবর্ষের গরিমাকে কেউ কোনোদিন ক্ষুণ্ণ করতে পারেনি। আলেকজান্ডার দ্য গ্রেট ভারতবর্ষ আক্রমণ করেছিল, কিন্তু পুরো দেশপ্রেম তাকে সেই তার মাতৃভূমি আবার তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু লোভী ইউনানি, সেলুকাস এবং অম্বিরাজ মিলে সেই পুরুকে হত্যা করেছিল। কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষের গরিমা কেউ ক্ষুণ্ণ করতে পারেনি। সর্বোপরি সম্রাট অশোক ইউনানিদের সমূলে ধ্বংস করেছিল, কারণ বিদেশিদের একটাই মনোকামনা ছিল, তারা পিছন দিয়ে আঘাত করে ষড়যন্ত্র করে ভারতবর্ষের ক্ষমতা দখল করেছিল। সেটা আমরা সবাই জানি। মির্জাফর
তার নাম আমরা জানি। আরো একটা আমরা নাম জানি, কিচক, তক্ষশিলার রাজা, তক্ষশিলার সামন্ত। কিচক বধ করেছিল সম্রাট অশোক। সম্রাট অশোক আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ একজন রাজা ছিলেন, চক্রবর্তী সম্রাট। তার কীর্তি মহান। কারণ আমরা সবাই জানি আমাদের বর্তমান ভারতের জাতীয় স্তম্ভ হচ্ছে কি? অশোক স্তম্ভ। এটাই হচ্ছে আমাদের জাতীয় সিলমোহর। কেন সেটা? কারণ তার কীর্তি যতই বলা হয় ততই কম, এবং তিনি জীবনে বিশাল স্ট্রাগল করে মৌর্য সাম্রাজ্যকে পুনঃস্থাপন করেছিলেন। এক অখণ্ড ভারতবর্ষ তিনি গড়ে তুলেছিলেন। যে চাণক্য সেই অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, সেই মৌর্য বিন্দুসারের আমলে সে পারিবারিক কলহের ফলে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, কিন্তু তার স্বপ্নের কোনোদিন মৃত্যু হয়নি। তাই গর্ব করে বলতে হয় আমরা ভারতবাসী। যদিও আমাদের ভারতকে খণ্ডিত করেছিল বিদেশিরা, যেন ভারতের শক্তিকে চিরতরে কমিয়ে দেওয়া যায়, কিন্তু সেই আকাঙ্ক্ষাও কিন্তু পূর্ণ হয়নি। ভবিষ্যতে আমরা দেখতে পারবো যে ভারতবর্ষ আরো শক্তিশালী হয়েছে। আমরা ভারতবাসী যদি স্ট্রং হই, আমাদের দেশ স্ট্রং হবে। বর্তমানে কোভিড-19 পরিস্থিতি, এই সময়তে সবার একটু সতর্ক থাকার উচিত। ভারতকে সুন্দর করতে হলে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ক্লাব, তারা তাদের লেভেলে কাজ করতে হবে। সামনে দুর্গাপূজা, আমরা বিশাল আয়োজন করে দুর্গাপূজা করি এবং এখানে প্রচুর পয়সা খরচ করি, এবং এই পয়সাটা কিন্তু সেই সময় কি হয়ে যাচ্ছে? একদম সঙ্গে সঙ্গে জ্বলে যাচ্ছে। তাহলে এবার কোভিড-19 পরিস্থিতিতে সমস্ত দুর্গাপূজার যারা কমিটি আছেন তারা কি করবেন? আপনাদের টাকা পয়সাগুলি দিয়ে নিজস্ব এরিয়াটাকে একটু উন্নয়ন করে নিন। এই পয়সা দিয়ে একবার না হয় ঘট পূজা করুন, এবং যে পয়সা খরচ হবে যদি আপনারা কিছুটা সৌন্দর্যায়ন করতে পারেন আশেপাশটা, আপনারা এবার দৃষ্টান্তমূলক কিছু করে দেখান, যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে স্থায়ী ডেভেলপমেন্ট, স্থায়ী উন্নয়ন। অর্থাৎ যে উন্নয়ন আজকে করলাম এবং কালকেই সেই উন্নয়ন ধসে গেল, সেই রকম নয়। ন্যাশনাল হাইওয়ে এত সুন্দর করে তৈরি করা হয়েছে, প্রায় 7-8 বছর যাবত কি সুন্দরভাবে চলছে, কোনো সমস্যা নেই। এরকম সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে সমস্ত জায়গাতে। আমাদের ভারতবর্ষের সম্পদের অভাব নেই, যেমন সিমেন্ট আছে, নদীমাতৃক দেশ ভারতবর্ষ, পাথরের কোনো অভাব নেই, বালির কোনো অভাব নেই। এটা আমাদের ভারতবর্ষ। আমরা ধর্মে বিশ্বাসী কিছুটা, আমরা পরজন্মে বিশ্বাসী, আমরা পাপ পুণ্যে বিশ্বাসী। অর্থাৎ পাপ করলে কিন্তু তার ছাড়া নেই, ছাড় নেই। এই কথাটা মনে রাখতে হবে। যারা ওপরের জন্য গর্ত করে, সেই গর্তে কিন্তু তাকে নিজেকে পড়তেই হবে। এটা কিন্তু একদম বাস্তব সত্য, একদম বাস্তব সত্য। কারণ আপনি যদি আমের বীজ লাগান তাহলে তার থেকে আপেল ফলবে না, আর যদি আপেলের বীজ লাগান তাহলে তার থেকে কিন্তু নারকেল হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। ডিজিটাল ইন্ডিয়া হোক, ক্যাশলেস লেনদেন হোক, এখনো গ্রামে গঞ্জে অনেকের স্মার্টফোন নেই। আজকে যদি প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে স্মার্টফোন থাকতো তাহলে তারা অন্ততপক্ষে সবাই অনলাইনে ক্লাস করতে পারত। কারণ বর্তমানে অনলাইনে বা গুগলে বা ইউটিউবে প্রচুর ভিডিও আছে, যেগুলো মানে দেখলে পরে একটা স্টুডেন্ট তার ভীষণ উপকারী হবে। এই বিশেষ করে এই কোভিড-19 পরিস্থিতিতে, কারণ এই কোভিড-19 পরিস্থিতিতে একমাত্র বুদ্ধি হচ্ছে অনলাইনে ক্লাস করা। আমরা যেমন করাচ্ছি অনলাইনে ক্লাস, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করাচ্ছি, গুগল মিটের মাধ্যমে করাচ্ছি, ইউটিউবের মাধ্যমে করাচ্ছি,
ফোনের মাধ্যমে করাচ্ছি এবং আমার নম্বর দেওয়া থাকবে, আমাকে জিজ্ঞাসা করবেন। আমি লাইভ স্কিল ক্লাস করি, বিশেষ করে জীবনের ক্লাস। আমি এতে বিশ্বাসী, শিক্ষা এমন হওয়া উচিত যা নাকি জীবনের জন্য, জীবনকে সুন্দর করার জন্য, মানবিকতার জন্য, মনুষ্যত্বের জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, সর্বোপরি দক্ষতা বাড়ানোর জন্য, কষ্ট সহিষ্ণুর মাধ্যমে জীবনের শিক্ষা নেওয়া উচিত। আমাদের মাইন্ডের ট্রেনিং হওয়া উচিত। বিবেকানন্দ বলেছেন যে সমস্ত কিছু আমাদের ব্রেনের মধ্যে আছে। আমাদের ব্রেন হচ্ছে একটা লাইব্রেরি, শব্দকোষ। এর ট্রেনিং দিলে এর মধ্যে থেকে সবকিছু বেরিয়ে আসবে। হ্যাঁ, বিষয়টা কিন্তু তাই। কারণ যারা এখনো পর্যন্ত সমস্ত কিছু আবিষ্কার করেছে, তাদের সমস্ত চিন্তা ভাবনা প্রথমে কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে আসে, তারপরে সেটাকে বাস্তবায়িত করা হয়, তারপরে সেটাকে পরীক্ষাগারে গিয়ে সেটাকে টেস্ট করা হয়। এখনো আমাদের কিছুই আবিষ্কার হয়নি। আমরা এত বড় সভ্যতা গড়ে তুলে ফেলেছি। আজকে 2 কোটি লোকের উপরে কোভিড-19 আক্রান্ত। আমাদের ভারতবর্ষেও আক্রান্তের সংখ্যাটা কম নয়, দিনের পর দিন বেড়েই যাচ্ছে। কিন্তু আমরা একটা ছোট্ট ভাইরাসকে রুখতে পারি না। কিন্তু আমরা অনেক বড় বড় বোম তৈরি করে বসে রয়েছি ধ্বংস করার জন্য। মানব সমাজকে এক নিমিষে ধ্বংস করার জন্য যা করার সমস্ত কিছু আমরা তৈরি করে রেখেছি। কেন বাঁচানোর জন্য কিন্তু এখনো আমরা তৈরি করতে পারছি না। আমরা এখনো পারছি না, আমরা এখনো সফল হইনি। দিনের পর দিন কিন্তু আমাদের মৃত্যু বেড়েই যাচ্ছে সারা বিশ্বে। তাহলে দেখুন আমরা কতটুকু অসহায়। আমাদের এই প্রকৃতিকে বাঁচাতে হবে, পৃথিবীকে বাঁচাতে হবে। এই প্রকৃতি খুবই সুন্দর, নদী, পাহাড়, পর্বত, জঙ্গল, বালিয়াড়ি, বাতাস, আলো। এই মা জমি, আমাদের মা, সমস্ত কিছু আমাদের দিয়ে থাকে। একবার ভেবে দেখুন, এই জমি থেকে আমরা জল পাচ্ছি, এই জমি থেকে আমরা তেল পাচ্ছি, জ্বালানি তেল। এই জমি থেকে আমরা, এই একই জমি থেকে আমরা বিভিন্ন ধরনের ফসল পাচ্ছি, বিভিন্ন ধরনের ফসল। গায়ে আমরা যে কাপড় লজ্জা নিবারণের জন্য আজকে পরছি, সেটাও আমাদের এই সেই জমি থেকে আসা, সেই মাটির থেকে আসা। সেই জমি, সেই মাটি আমাদের মা। আর আমরা যারা অবুঝ, আর সেই মাকে আমরা সব সময় অপমান করে যাচ্ছি। প্লাস্টিক যেখানে খুশি সেখানে ফেলে দিচ্ছি, নোংরা করছি। আমরা কি করে জীবিত আছি? যদি জল বাতাস না থাকতো তাহলে আমরা কতক্ষণ টিকে থাকতে পারবো? আমরা বায়ু দূষণ করেই চলছি মানব সভ্যতাকে উন্নত করার জন্য। আর এই কোভিড-19 পরিস্থিতিতে পৃথিবী নিজেই যেন একটা ব্যালেন্স করে যাচ্ছে। আজকে সমস্ত কিছু বন্ধ। আজকে বন্য জন্তু জানোয়ার প্রতিদিন বাড়িতে হামলা করছে, শহরে হামলা করছে। আমার বাড়িতে প্রতিদিন বানর আসে, রান্নাঘর থেকে ডিম, বানরে ডিম নিয়ে যাচ্ছে, কলা নিয়ে যাচ্ছে। আমি তো কিনেও নিয়ে আসি কলা, এনে বাইরে রেখে দেই যেন বানর নিয়ে যেতে পারে। আমার আনন্দ হয় কোন জীব জন্তু যখন আমার ঘর থেকে কিছু নিয়ে যায়, আমার ভীষণ আনন্দ হয়। কারণ আমি তাকে তাড়াই না। বা যে কোনো জীবজন্তু যখন আমার কাছ থেকে কিছু নিয়ে যায় বাড়ি থেকে, আমি পরম আনন্দ অনুভব করি। কারণ আমরা যদি না দেই তারা কোথা থেকে পাবে? দানশীল হই আমরা, আমরা দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন জন্তু জানোয়ার, তারাও প্রকৃতির এই অঙ্গ, তারাও আমাদের অংশ, তারাও আমাদের এই পৃথিবীর ব্যালেন্সের জন্য খুবই প্রয়োজন। কারণ এই পৃথিবীর সৃষ্টি হওয়া প্রত্যেকটা জিনিসের প্রয়োজনীয়তা কিন্তু অসাধারণ। এই পৃথিবী নিরন্তর প্রয়াস করে চলছে এই জীবজগৎকে রক্ষা করার জন্য, সবার জন্য। তাহলে একটা ছোট্ট গল্প বলি। এক বৃদ্ধ লোক এক বাগানের মধ্যে কাজ করে যাচ্ছে। তিনি যে কোনো সময় মারা যেতে পারেন, এতই বৃদ্ধ। গাছে লাগাচ্ছেন। তো সেই দিক দিয়ে একটা লোক যাচ্ছিল। তখন বৃদ্ধ লোকটাকে বলল যে, আরে মশাই, আপনি তো 2 দিন পরে মারা যাবেন,
তাহলে আপনি কেন গাছ লাগাচ্ছেন? সেই বৃদ্ধ লোকটা একটু হেসে বলল, আচ্ছা বাবা, এই যে তুমি এই পৃথিবীর মধ্যে এতদিন এত ফল খেয়েছো, পৃথিবীর অন্ন গ্রহণ করেছো, তুমি কতগুলি তুমি নিজে তৈরি করেছো বলো? সেই লোকটা তখন তার উত্তরটা পেয়ে গেল, এই যে আমরা এত কিছু খেয়ে যাচ্ছি, আমরা এত কিছু পেয়ে যাচ্ছি, তার বদলে আমরা কি দিয়েছি? কিছুই দিতে পারিনি। আরে আজকে আমরা লাগিয়ে যাচ্ছি, আজকে যদি কেউ না কেউ এগুলো করতো, এই চিন্তা যদি করত, তাহলে এই পৃথিবী কি উন্নত হতো? কোনো সময় হতো না। তাই সব সময় নিরন্তর প্রয়াস করে যাওয়া উচিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন, শুধু কর্ম করে যাও, শুধু কর্ম করে যাও, ফলের আশা কিন্তু করো না, নিষ্কাম কর্ম করে যাও। হ্যাঁ, সত্যি তাই, একদম চরম সত্য কথা। সময় তার সমস্ত উত্তর দিয়ে দিবে, সময় উত্তর দিয়ে দিবে। সময় সে এক মারাত্মক জিনিস। 2019-এর আগের সময় এক সময় ছিল, কোভিড-19 তখনও আসেনি, আর 19-এর পর সময়ের পৃষ্ঠা এমন ভাবে সব উল্টে গেল। আর সেই 19-এর পরের থেকে এই 20-র আজকে 15 আগস্ট পর্যন্ত ভেবে দেখুন, আমাদের বাকি সময়গুলো থেকে এই পৃথিবী থেকে কতগুলো প্রাণকে কেড়ে নিয়েছে। এবং আগামীতে কি সময় আসবে আমরা কিন্তু কিচ্ছু জানি না। এবং আমাদের কার জীবনে সময়ের কোন পৃষ্ঠাতে কি লেখা আছে আমরা কিন্তু কিছু জানি না। তাই আমাদের নিরন্তর প্রয়াস করে যাওয়া উচিত, কর্ম করে যাওয়া উচিত, এমন কিছু ভালো কর্ম যাতে আমাদের দেশ, সমাজ, পরিবার তাদের মঙ্গল হয়। তো যাই হোক, আমার এই চ্যানেলের নাম হচ্ছে শ্রীবাস টক, মানে বুঝতেই পাচ্ছেন একটু বক বক, বুঝতেই পাচ্ছেন কথা। তো যাই হোক, আজকে একটু হয়তো বেশি বক বক করে ফেললাম। শ্রীবাস টক যেহেতু চ্যানেলের নাম, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করুন। এবং সবাই ভালো থাকুন, মনে কেউ দুঃখ নেবেন না, কারণ দেশকে সবাই ভালোবাসুন। আসুন আমরা পরিবেশকে বাঁচাই, আসুন আমরা মানবিকতাকে জাগাই। এগুলোর যেন কমিশনের দরকার না পড়ে, পরিবেশ প্রেমী আলাদাভাবে দরকার না পড়ে। আমরা সবাই তো পরিবেশ প্রেমী হই, আমরা সবাই পরিবেশ প্রেমী হই, পরিবেশকে আমরা বাঁচাই। কারণ জানেন, আমরা সবাই একমাত্র পারি বাঁচাতে, সবার উদ্যোগে। আমাদের কেউ বলবে তারপরে আমরা কাজ করব কেন? আমরা নিজের উদ্যোগে করব, নিজের জন্য করব। পৃথিবীকে আমরা আরো কিছু দিয়ে যাব, ভালো কিছু দিয়ে যাব। আমরা বিবেকের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। কিন্তু এই কথা বলে রাখি, প্লাস্টিক সবসময় খারাপ। এটার ব্যবহার সীমিত করা উচিত এবং এটাকে যেখানে খুশি সেখানে ফেলানো উচিত না। এবং আমাদের এই পৃথিবী মাকে নোংরা করা কিন্তু কোনো সময়ই উচিত না। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় হিন্দ।